মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল। এসালাম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত, এইসব উনি ব্যবসায়ী লোক। তাকে তার জন্য কি কারা দিল? সামরিক বাহিনী তাদের প্রোটেক্ট দিল, সবগুলোই সামরিক বাহিনী। আমরা এগুলো কিছুই জানি না। এই যে প্রোটেকশন দিল, তাকে সে ব্যাংক ট্যাঙ্ক লুট করলো, দখল করলো, ও সবই তো আপনার আমাদের উর্দি পড়া লোকের কারণে করছে। কোন রাজনীতিবিদ করাপশন করতে পারে, সরকারি কর্মচারীর সহযোগে, একা পারে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আমার এই কথা শুরু করার আগে আপনারা নিশ্চয়ই একটি ভিডিওতে দেখেছেন একজন ব্যক্তি সাক্ষাৎকার দিচ্ছেন। তিনি বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মোমেন। 2018 সালের দিনের ভোট রাতে যেটি হয়েছিল সেই নির্বাচনে তিনি সিলেট 1 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ 2024 সালের আমিডামি এই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তিনি আর মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। এই মন্ত্রণালয়ের দায়িত্ব না পাওয়ার মূল কারণ হলো তাকে আমরা জানি অনেকেই আলগা মোমেন বলতেন, অর্থাৎ তিনি মুখ ফসকে আলগা কথাবার্তা বলে ফেলতেন, যে কারণে তিনি একসময় মানুষ কর্তৃক সমালোচিত হলেন। সরকারও তাকে আর গ্রহণ করতে পারল না। সেগুলো ইতিহাসগুলো আপনারা টুকটাক জানেন। মূলত আব্দুল মোমেনের বিষয়টি সামনে আসে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই বছরের আগস্ট মাসে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনি দায়িত্ব পান এবং 2015 সালের অক্টোবর মাস পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তার বড় ভাই, যিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন, আবুল মাল আল মুহিত, এই যে সেই রাবিশ ভোগাস খ্যাত আব্দুল মাল আল মুহিত, তার শারীরিক অক্ষম হয়ে গেলে তিনি তখন তার পরিবর্তে ওই পরিবারের সিলেটে আমরা জানি তারা একটা অত্যন্ত সুপরিচিত বেশ নামী পরিবার, শিক্ষা দীক্ষা ইতিহাস এগুলোই তারা অত্যন্ত সমৃদ্ধ। ফলে মুহিত সাহেবের পরিবর্তে তার ভাই মোমেন সাহেবকে 2018 সালে মনোনয়ন দিয়ে সিলেট 1 আসনটি আওয়ামী লীগ নিজেদের আয়ত্তে এনেছিল। একটু পিছনের ইতিহাস তুললাম। এই মোমেন সাহেব যে কারণে আওয়ামী লীগ কর্তৃকও তিনি অনেকটা তিরস্কৃত হয়েছিলেন বা পরিত্যক্ত হয়েছিলেন, তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তিনি একসময় বলেছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। এটি নিয়ে প্রচুর ট্রলড হয়েছিল। পরবর্তীতে 2022 সালের 28 আগস্ট চট্টগ্রামে নগরীর JM সেন হলে জন্মাষ্টমী উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটা বক্তৃতা করেছিলেন, যেটি প্রচণ্ড রকমের তার ক্যারিয়ার নষ্ট করার জন্য দায়ী। সেটি হলো তিনি এভাবে বলছেন, শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি। সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত অসাম্প্রদায়িক একটি দেশ গড়তে গেলে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। মোমেন সাহেব সম্প্রতি আলোচনায় এসেছেন। আমরা জানি তিনি এখন আমেরিকায় আছেন। বলতে হলে তিনি পালিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে আমেরিকায় গেছেন। সেখানে একটি বাংলা মিডিয়ায় তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেই সাক্ষাৎকারের সম্পর্কিত নিউজ গত 20 এবং 21 এপ্রিল বাংলাদেশের কয়েকটি প্রিন্টিং মিডিয়া তারাও এ নিয়ে নিউজ ছাপিয়েছে, যার শিরোনাম হয়েছে আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না। এখানে আব্দুল মোমেন যেভাবে বলেছেন যে আওয়ামী লীগ সরকারের ভুল মূলত দুটি। একটি, আমাদের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন, যে টাকা দেয় তাকে তিনি পদবি দেন। এখানে তিনি মূলত সরকার প্রধান শেখ হাসিনার কথাই মিন করেছেন, যে টাকা দেন তিনি তাকেই পদবি দেন। আমাদের কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন আর জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেল। সরকার সরকারি কর্মচারীদের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়লেন। ওরা যা বলে সরকার তাই করে। একজন মন্ত্রী হিসেবে কিংবা এমপি হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের সুযোগটিও খুব সীমিত হয়ে গেছিল। তিনি খুব স্পষ্ট করে উল্লেখ করেন যে বিফোর কোভিড অর্থাৎ করোনার পূর্বে শেখ হাসিনা ক্যাবিনেট মিটিংয়ের পরে তিনি মন্ত্রীদের নিয়ে বসতেন। সরকারি কর্মকর্তা বা যাদের প্রয়োজন নাই তাদেরকে তিনি বের করে দিয়ে দেশের নানা প্রান্তে মন্ত্রীদের কথা শুনতেন, যার ফলে তিনি দেশের পরিস্থিতি ওই সময় জানতে পারতেন। এমনটি আব্দুল মোমেন
তিনি তার ওই সাক্ষাৎকারের দাবি করেছেন। কিন্তু কোভিডের পরে তিনি সরকারি কর্মকর্তাদের পরে নির্ভর করলেন এবং এসএসএফ অর্থাৎ তার নিরাপত্তার দায়িত্বে সেই প্রধানমন্ত্রীর যে সিকিউরিটি ফোর্স, তারা মন্ত্রীদেরকে বা এমপিদেরকে বা রাজনীতিবিদদেরকে প্রধানমন্ত্রীর কাছে ঘেঁষতে দিত না। তারা দূর দূর করে তাদেরকে 25 ফুট দূরে থাকতে বাধ্য করতেন, এমনটি এই সাক্ষাৎকারে আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দূরত্ব হয়ে গেল। তারা এই যে সমস্ত কথা তারা জানতেন যে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা কিভাবে চাঁদাবাজি করছেন, তাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে লুটপাট করছেন, প্রকল্পর অর্থ বাড়িয়ে কিভাবে এই টাকা করাপশান করা হচ্ছে, তাছাড়া এই যে চাঁদাবাজি অবাধে হচ্ছে তাতে সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, এই সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীকে তাদের অবজারভেশন বলার সুযোগটি এই সীমিত হয়ে গেল। প্রধানমন্ত্রী তাদের থেকে দূরে চলে গেছিলেন। ওই যিনি প্রেজেন্টার তার প্রশ্নের উত্তরে তিনি আবার বলছেন তিনি এসব কথা সংসদেও জানাবার চেষ্টা করেছেন। এমনকি তিনি তার শহর সিলেটে একটি এয়ারপোর্ট নির্মাণ যেটি 3 বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, সেটি 3 বছরে 10% কাজ না হওয়ার পরেও তিনি জাতীয় সংসদে এটি উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই প্রকল্পের সময় বাড়িয়ে এখানে যে বাজেট বৃদ্ধি করা হয়, অতিরিক্ত অর্থ বরাদ্দ নেওয়া হয়, এর শতকরা 80%ই এটি খেয়ে ফেলে সংশ্লিষ্ট বলতে তিনি এখানে সরকারি কর্মকর্তা অর্থাৎ পিডি, তার সাথে যারা ঠিকাদার এবং আওয়ামী লীগের যারা এই সমস্ত কাজ এখানে যারা ব্রোকারি করতেন, নেগোশিয়েট করতেন, তাদের কথাই তিনি মিন করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বা সরকার তার এই সমস্ত কথা কানে নেননি। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে তারা চেষ্টা করতেন কি না এ প্রশ্নে তিনি বলছেন ইট ইজ নট ভেরি ইজি, সেটা সে সময় সহজ ছিল না। যার কারণে এই যে ক্যাবিনেট মিটিংয়ের পরে যখন তারা কথা বলতেন কোভিডের আগে, তখন তারা প্রধানমন্ত্রীকে জানাতেন, প্রধানমন্ত্রী উত্তর দিতেন, তার উত্তরে কাউন্টার হতো, একটা মত বিনিময় হতো। এটি যখন সীমিত হয়ে গেল, মন্ত্রী ওই কোভিডের পরে ক্যাবিনেট মিটিংয়ের পরেই মন্ত্রিসভার সদস্যদেরকে এসএসএফ বসে থাকতে নির্দেশনা দিতেন এবং প্রধানমন্ত্রী বের হয়ে যাওয়ার পরে মন্ত্রীরা বের হবেন, এই ধরনের একটি রীতি ছিল। এবং সেখানে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলে এক পর্যায়ে মন্ত্রীরা কেউ প্রয়োজনে নিরিখে দৌড়ে যেতেন, কিন্তু ওই যে সিকিউরিটি ফোর্স বা সরকারি আমলারা তাদেরকে প্রধানমন্ত্রীর কাছে ঘেঁষতে দিতেন না। এমনকি তিনি ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য সে সম্পর্কেও তিনি কথা বলেছেন যে 2-1টা লোক এই নৈরাজ্য সৃষ্টি করে লাভবান হওয়ার চেষ্টা করেছে। তিনি স্পষ্টত এখানে এস আলমের নাম উল্লেখ করেই ওই সাক্ষাৎকারে বলেছেন যে এস আলমের কাহিনী তো আপনারা জানেন। এস আলম সাহেব কি একবার জাতীয় পার্টি, একবার বিএনপি, একবার জামাত, তিনি মূলত ব্যবসায়ী লোক এবং সুবিধাবাদী লোক। তাকে এই যে সরকারের ঘনিষ্ঠ করার ক্ষেত্রে বা এই যে ব্যাংক দখল এবং লুটপাটে সামরিক বাহিনীর সদস্যরা তাকে সাহায্য করেছিল। আব্দুল মোমেন খুব স্পষ্ট করে সমস্ত কথা বলেছেন। তিনি যেভাবে বলছেন যে আমরা এগুলো কিছুই জানি না, সামরিক বাহিনী তাকে প্রোটেক্ট দিল, সবগুলোই সামরিক বাহিনী এই যে তাকে প্রোটেকশন দিল, ব্যাংক লুটপাট করলো, দখল করলো, সবই আমাদের উর্দি পড়া লোকেরা, এখানে আমাদের কোনো ইনপুট নাই, অর্থাৎ রাজনীতি বা মন্ত্রীরা এসব বিষয়ে জানতেন না। আমরা তো এও জানি যে এস আলমের এই ব্যাংক লুটপাট এবং দখলের সাথে প্রধানমন্ত্রীর ছোট বোনের নাম এগুলো খুব স্পষ্টত নানা ঘরানায় উচ্চারিত হতো। ফলে প্রধানমন্ত্রী কানে তুলবেন কেন, সে সমস্ত কথা আব্দুল মোমেন তোলার চেষ্টা করেছেন। এরপরে তিনি যখন এই দুর্নীতি নিয়ে একাধিকবার তিনি প্রধানমন্ত্রীকে বলতে গেলেন তার ভাষায়, প্রধানমন্ত্রী তাকে জবাব দিলেন, দেখেন আমরা তো 0 টলারেন্স দিয়েছি করাপশানে, আর দুদকটাকে আমরা এম্পাওয়ার করেছি, তারা কাজ করবে, আমি কি প্রত্যেকের কেসের পিছনে লেগে থাকবো? তখন তিনি বললেন 2-1টা পিছনে লাগানো উচিত, দুদক ঠিকমতো কাজ করতেছে না। কিন্তু প্রধানমন্ত্রী তার এই সব বিষয়ে আমলে নেননি। তিনি আক্ষেপ করে বলছেন, খেদের সঙ্গে বলছেন, খালি প্রশংসা করতে করতে শেষ, আর সকলের দোষটা বলতো ভয়ে বা পেছনে। একবার প্রধানমন্ত্রী নিজে বললেন আমার পিয়নেরই 400 কোটি টাকা। একজন ওনার পিয়ন যে চাঁদাবাজি করে লুটপাট করে এইসব করে বহু টাকার মালিক হয়ে যায়, এক্ষেত্রে উনি কনক্লুশন বলছেন অনেক দিন থাকলে যা হয়। প্রেজেন্টার তাকে প্রশ্ন করলেন সবচেয়ে কাকে বেশি করাপ্টেড মনে হয়, তিনি রাজনীতিবিদ, মন্ত্রী কিংবা আমলা, যেই হন না কেন। আব্দুল মোমেন
এই প্রশ্নটি ডিপ্লোম্যাটিক্যালি তিনি এড়িয়ে যান। তিনি যেভাবে জবাব দেন সেটা কোনো রাজনীতিবিদ করাপশন একা করতে পারে না, সরকারি কর্মচারীর সহযোগে তাকে এটা করতে হয়, কারণ প্রজেক্টের টাকার ডিসবার্সমেন্ট এটা অফিসাররা করে। তখন আপনাকে অফিসারের সাথে একটা আতাত করতে হবে, অনেক নিচে নামতে হবে, তার সাথে কথা বলতে হবে যে তুমি এটাতে টাকা খাও, এর থেকে অত অংশ আমাকে দাও। সহযোগিতা ছাড়া আপনি একা টাকা খেতে পারবেন না। এই যে কথাটা, এই যে যোগসাজশে, এই কথাটি আব্দুল মোমেন সাহেব সঠিক বলেছেন। নিশ্চয়ই তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন। তবে আমি এক্ষেত্রে একটি মন্তব্য করতে চাই, আব্দুল মোমেন ব্যক্তিগতভাবে এই প্রক্রিয়ায় টাকা খাওয়া, দুর্নীতি করা সেই ধরনের পরিবারের সন্তানও বোধহয় তিনি নন, আর তিনি বোধহয় এই দিকে মনোযোগ দিয়েছিলেন না। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু ওঠেনি। সর্বশেষ হাসিনার পতনের যে প্রেক্ষাপট, কোটা আন্দোলন, সেটি নিয়েও আব্দুল মোমেন প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার তার কথাগুলোকে অত্যন্ত যৌক্তিক মনে হয়েছে। তিনি বলছেন যে কোটা সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা হলো আওয়ামী লীগ নীতিগতভাবে এই কোটা রেশনালাইজ বা যৌক্তিক পরিবর্তন চায়। আমাদের অনেক সহকর্মী এই নাতিফাতি ওগুলোর জন্য কোটা রাখার পক্ষে ছিলেন না। ছেলে মেয়ে পর্যন্ত রাখছেন, ঠিক আছে, এরপরে আর কি, কিন্তু আমরা এটা পরিবর্তন করতে চেয়েছি নীতিগতভাবে। আওয়ামী লীগও এটা গ্রহণ করেছে, কিন্তু একটা লয়াররা একটা কেস করে দিল, তারপরে আমি এটা নিয়ে কথা বলেছি, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এমনটাই দাবি করছেন। তখন আমাকে বলা হলো আমরা যেহেতু আপিল করেছি কোর্ট এটা রায় দেওয়ার। আমি বললাম কোর্টের রায় দেওয়ার কেস না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি সঠিক বলেছেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। রাজনৈতিক সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। বারবার নানা কারণে আওয়ামী লীগ কোর্টের পরে নির্ভর করে তাদের স্বার্থ হাসিল করা, তাদের বদ উদ্দেশ্য কায়েম করার খেলায় অনেক ক্ষেত্রে খানিকটা সফল হওয়ায় আওয়ামী লীগের লোভটা ওদিকে চলে গিয়েছিল যে তারা কোর্টের ঘাড়ে বন্দুক রেখেই তারা তাদের বদ নিয়ত এগুলো পূরণ করবেন। এটি তারই একটি উদাহরণ, অন্তত মোমেন সাহেবের কথায় সেটি পরিষ্কার হলো। তখন মোমেন সাহেব দাবি করছেন যে তিনি নিজে এই বিষয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন আমেরিকাতে 400 বছর কোর্ট এবং জাজেরা স্লেভারিকে অর্থাৎ দাসত্ব বা কৃতদাস প্রথাকে প্রোটেক্ট করেছে। 400 বছর আমেরিকায় কোর্ট এবং জাজ এই কৃতদাস প্রথাকে তারা প্রোটেক্ট করেছে, রক্ষা করেছে, অথবা এটিকে জিইয়ে রেখেছে। 1862 খ্রিস্টাব্দে যখন আব্রাহাম লিঙ্কন ঘোষণা দিলেন, রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন যে স্লেভারি ইজ অ্যাবলিশড, এটা বাতিল হলো। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের রাজনৈতিক সিদ্ধান্তের পরে এটি বাতিল হয়ে গেল। এরপর কিন্তু কোর্টের কোনো জাজ, এই কোনো কোর্ট স্লেভারিকে প্রোটেক্ট করে নাই, অর্থাৎ কৃতদাস প্রথা বা এই দাসত্ব প্রথা, এটিকে রাজনৈতিক সিদ্ধান্ত আব্রাহাম লিঙ্কন নেওয়ার পরে কোনো কোর্ট বা জজ তারা এটিকে কিন্তু আর বাড়েননি এটি নিয়ে। ফলে উনি এটিই বলতে চেয়েছেন যদি রাজনৈতিক সিদ্ধান্ত আওয়ামী লীগ নিত কোটা প্রশ্নে, তাহলে হয়তো এই কোর্ট এটিকে আর আমলে না নিয়ে হয়তো কোর্ট হয়তো এটাকে আর নিজেদের এখতিয়ারে না রেখে এটি রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে গেছে এই মর্মে এটিকে ডিসমিস করে দিত, তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার রক্ষা পেলেও পেতে পারত। কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়া, আন্দোলন বন্দুকের গুলের মুখে দমন করতে চাওয়া, যে ধরনের মারণাস্ত্র যুদ্ধে ব্যবহার হয় সেই স্নাইপার পুলিশের হাতে তুলে দেওয়া, গ্রিলে দাঁড়িয়ে থেকে শিশুর হত্যাকাণ্ড, তখন মায়েরা নেমে আসলো, রিকশাওয়ালা নেমে আসলো, মুটে মজুর ছাত্ররা তো আছেই মাঠে আগে থেকে, সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ যখন রাস্তায় নেমে আসলো, তখন এই আওয়ামী লীগ সরকারের এই যে নৃশংস পতন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম পতনের মুখোমুখি হলেন তারা। আব্দুল মোমেন সাহেবের এই সাক্ষাৎকারটি আমি দুটি কারণে আজকে আলোচনায় আনলাম। একটি হলো আওয়ামী লীগের কুকীর্তি, কুকর্মের ইতিহাস বারবার আমাদের বলা দরকার, এই কারণে যে এখনও মোহাবিষ্ট কিছু লোক আছে যারা মনে করেন হাসিনা ফিরবে, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কনসার্ন, তারা এই কথাগুলো একটু নিজেদের মনোজগতে আনবেন, এনে আওয়ামী লীগের পতনের কারণ কি, এত বড় একটা রাজনৈতিক দল, এত পুরনো রাজনৈতিক দল, তারা কেন এরকম নৃশংস পতনের মুখোমুখি হলো, সেটি নিশ্চয়ই আপনাদের মূল্যায়ন করা দরকার। আরেকটি কারণে আমি আলোচনায় আনলাম, একটি নতুন সরকার গঠিত হয়েছে, ভবিষ্যতে আরও অনেক সরকার আসবে, তাদেরকেও এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকার এবং রাষ্ট্র পরিচালনার অনুরোধ করাও এটিও আমার একটি গুরুত্বপূর্ণ নিয়ত। আশা করি যে ভুলের কারণে আওয়ামী লীগ পুড়ে নিঃশেষ হলো, সেই ভুলের সেই আগুনে
বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবেন কোনো সরকারেই আর সেই আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের পতন নিশ্চিত করবেন না, রাষ্ট্রকে ভঙ্গুর করবেন না। রাষ্ট্র, গণতন্ত্র, সরকার, স্থিতিশীলতার রাজনীতি এগুলো যেন কোনো কারণেই আর বাধাগ্রস্ত না হয়, এই সচেতনতা বোধ থেকেই আমি আজকের এই আলোচনাটি আপনাদের সামনে আনলাম। ধন্যবাদ।